বাইরে ভাই, সালাম আলাইকুম। এটা কি দেখা যাচ্ছে? কালার দেখছেন? কালার এখন হয়তো বলবেন ভাই হয়তো রং করছি না, রং করা লাগে ভাই, মাল লাগে, মাল টাকা লাগে, টাকা। আপনারা তো খাইতে পারলেন না, কি করলেন? বয়কট করলেন। আপনারা বয়কট করলেন। এখন কালার দিয়ে কি মনে হয় না আপনারা বয়কট করে কত ভুল করছেন? আর একবার ভালো করে দেখেন, এই যে দেখছেন, মনে হয় কে বলি কি খ্যাত থেকে তুলে যায় না। এই যে এই পাশেও দেখেন, দেখছেন দুই পাশে, আর রস দেখেন, রস এই যে এখন পড়ে যাচ্ছে, এই যে দেখছেন, সেই স্বাদ। এখন বিষয়টা হলো সবাই সব জিনিস ভাই খেতে পারে না, খাওয়ার সম্ভব না। এই তরমুজ যতটুকু দেখতেছে এখন শেষ সিজন, শেষ টাইমে এইটুকু তরমুজের দাম নিচে কত জানেন? সাইজ দেখেন, সাইজ দেখে বুঝতে পারছে। এইটুকু তরমুজের দাম এই বাংলাদেশের বাজারে, বিদেশে নয়, বাংলাদেশের বাজারে কত জানেন? 500 টাকা। এখন হয়তো 500 টাকা কেমনে হয়? আরে বেটা, 5টার দাম 500 টাকা। প্রথমে শুনে হয়তো ভয় পাইছি, তার মানে পিস্তারে কত বললো? 100 টাকা। তাহলে এই এতটুক তরমুজ এখন 100 টাকা কই? বয়কট করবি না? হ্যাঁ, পারবি বয়কট করবে? আর কারণ তোদের তো খাওয়ার তো মুখই নাই, তোরা বয়কট করবি। আর আমরা এদের খাচ্ছি, দেখ কেমন। সবাই খাইতে পারে না এখন, তারপর দেখ কিভাবে খাবো। এই যে এই এই যে এতটুকু দেখলে না, এটা খাবো। আর এটা কি করবো জানো? এটা রেখে দিব ফ্রিজে, এটা 1 সপ্তাহ ধরে খাবো, 1 সপ্তাহ। আর তোদের এভাবে মাঝে মাঝে এসে দেখাবো। এখন আমি কাদের দেখাবো আবার মাইন্ড করো না, যদিও আমার সব ফলোয়ার ফ্রেন্ড, আমি কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতেছি না, আমি তাদের বলতেছি যারা এই তরমুজকে বয়কট করতে যায় আমার কৃষক ভাইয়ের লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে ফেলাচ্ছে। এমন একটা সময় এসে বয়কটের ঘোষণা করলো বা বয়কট করে লাফাইলো। রমজান মাস, ভরপুর রমজান মাস, তরমুজের সিজন, রমজানের শেষের দিকে এসে ঈদ। একটা কৃষকের স্বপ্ন ছিল তরমুজ বিক্রয় করে সেই তরমুজের টাকা দিয়ে পরিবার নিয়ে ঈদ করবে, সপ্তাহ করে নষ্ট করে দিলে। এটা কখনোই ভালো কাজ করেন, এটা খুবই অন্যায় কাজ করছে। তার কারণ হলো তরমুজ তো আপনি প্রতিদিন খাবেন না, হয়তো মাসে একটা বা সপ্তাহে একটা খাবেন, না হয় 10 টাকা বেশি দিয়ে খাইতেন। কিন্তু কি একটা কৃষকের ক্ষতি করে ফেললেন। এই ক্ষতি কৃষকেরাই বুঝবে। যদি আমার এই পেজে কোনো কৃষক থেকে থাকে বা কোনো কৃষকের সন্তান থেকে থাকে, সেই বুঝবে যে তাদের কত বড় ক্ষতি করা হয়েছে এই তরমুজটা নিয়ে। এই তরমুজটা নিয়ে কত বড় ক্ষতি হয়েছে। এখন আমি আপনাকে একটা বলি, একটা তরমুজ যদি কৃষক যদি 5,000 টাকায় মানে 100 টাকায় একটা কৃষক যদি তরমুজ যদি ব্যবসায়ীর কাছে যদি বেচে, তাহলে সেই ব্যবসায়ী এই 100 টাকার তরমুজ কিন্তু বিনিময়ে 150 বা 200 টাকা বেচবে। কথাটা বুঝলেন ভালো করে? আমি কথাটা যুক্তি দেখাই, আপনারা যে সমস্যাটা করছেন। একটা তরমুজ যখন 150 বা 200 টাকা যখন হয়েছে, তখন আপনি বুঝতে হবে একটা কৃষক কমপক্ষে 100 টাকা পাইছে। আচ্ছা, কৃষক যদি 100 পায়, তাহলে ব্যবসায়িক সেটা 200 টাকা বেচবে। যখন আপনি তরমুজ আপনি 100 টাকায় কিনলেন, তখন তাহলে কৃষক কত পাইছে? তখন অবশ্যই কৃষক তাহলে ওখানে 30 কি 40 টাকা পাইছে। তার মানে আপনি যত বেশি টাকা দামে কিনবেন, বেশি টাকা দিয়ে কৃষকও তখন বিক্রি করতে পারবে। যদিও লাভের ভাগ কৃষক সবসময় কম পায়, ব্যবসায়ীরা বেশি পায়, তারপরেও তো অন্তত একটা তরমুজ যদি কৃষক 100 বেচতে পারে, ব্যবসায়ীরা যদি 150-200 বেচে, আমি মনে করি এটা ক্ষতি ছিল না, এটা ক্ষতি ছিল না। কিন্তু আমরা অনেক বড় ভুল করছি, অনেক বড় অন্যায় করছি, কৃষকের ক্ষতি বারবার করছি। কিরে ভাই, একটা তরমুজ মাসে একবারই খাইলাম, 100 টাকা বেশি দিয়েই খাইতাম, কিন্তু কৃষকের স্বপ্নগুলো তো বেঁচে থাকতো। আমরা কত বড় একটা ভুল করছি, যেটা আপনি কিন্তু বুঝতেছেন না। আর আরেকটা বিষয় হলো, কৃষকের কাছে, ব্যবসায়ীর কাছে কৃষক এসে কেন বিড়ালের মতো ম্যাও ম্যাও করবে? কৃষক এত কষ্ট করে জিনিস ফলাইয়া ব্যবসায়ীর কাছে আসে ফকিরের মতো ভিক্ষা দেওয়ার মতো করে বিক্রি করতে হয়। কৃষকের কোনো সম্মান আছে? কৃষকের থেকে বেশি সম্মান হয়ে গেছে কার? দালালের, আড়তদারের। কারণ কৃষক তাদের কাছে এতটাই অসহায়, তাদের কোনো মূল্যই নেই। অথচ ওই কৃষকই কিন্তু এই তরমুজ ফলাইছে, অথচ এই তরমুজ কিন্তু আড়তদারের বা ব্যবসায়ীকে কিন্তু পা ধরে কিন্তু বিক্রি করতে হয়েছে কৃষকের। কিন্তু আড়তদার বা মহাজন যখন বিক্রি করছে, তখন কিন্তু কাস্টমারে কিন্তু পা ধরে দেখে না, তখন কি করছে? গোপে তেল দিয়ে বেচছে। তো এই আড়তদারের যদি আপনারা সিন্ডিকেট ভাঙবার চান, কিন্তু এই দেশে এটা
পারবেন না, সম্ভব নয়। কেমন করে সম্ভব না? কারণ এই দেশে সেই সিস্টেম তো নাই। সরাসরি আপনি মাঠ থেকে বা ক্ষেত থেকে যদি আপনি এই কৃষকের পণ্যগুলো যদি আপনি কিনতে পারতেন, তাহলে আজকে আড়তদার দালালের কিন্তু কোনো সুযোগ এই বাংলার মাটিতে থাকতো না। তারা কিন্তু এই সিন্ডিকেটও করতে পারতো না। সিন্ডিকেট তো আমাদের ব্যবসায়িক মহল, সিন্ডিকেট তো আমাদের সরকার প্রধানের আশেপাশে থাকা চামচা। তা না হলে একটা কৃষক এত কষ্টে ফলানো তার ফসল, সেটা তরমুজ হোক, আম, কাঁঠাল হোক, যেটাই হোক, বা ধান হোক, বা একটা পেঁয়াজ হোক, কেন তাকে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বেচতে হবে? তার কি একেবারেই মূল্যহীন সে? তার কি কোনো মূল্য নাই? পৃথিবীর মধ্যে, খালি আমাদের দেশ নয়, পৃথিবীর মধ্যে সব থেকে সম্মানী যদি সেলুট করতে হয়, তাহলে এই কৃষককেই করতে হবে। কারণ এই কৃষকের উৎপাদিত পণ্য খেয়েই কিন্তু আমরা বেঁচে আছি। আমরা কোনো ব্যবসায়ীকে পণ্য কিন্তু খেয়ে বেঁচে নেই। আমার কষ্ট লাগে কখন, যখন দেখি একজন মহাজন, একজন আড়তদার, একজন ব্যবসায়ী পায়ে উপরে পা দিয়ে চেয়ারে বসে আছে, আর একজন কৃষক গায়ে একটা গামছা নিয়ে, পায়ে সিরা সিন্ডেল, অনেক সময় তাও থাকে না, নিয়ে আসে, যখন ওর পায়ের কাছে বসে থাকে মালগুলো বেচার জন্যে, বা মাল বেচার পরে এভাবে দুপাত ভরে থাকে, মানে মহাজন টাকা দিবে। মহাজন কি ভিক্ষা দিবে? বরং মহাজন থাকবে নিচে বসে, কৃষক যাওয়ার পরে সালাম দিয়ে বলবে, মুরব্বী বা ভাই বা যাই যেভাবে বলুক, আপনি এখানে বসেন, আপনি কিচ্ছু করতে হবে না, যা করার আমরা করি। তা তো করেন না। কৃষকে সব কিছু মানে ক্ষেত থেকে উঠাইতে হবে, এটা ঘাড়েত করে নিয়ে যাইতে হবে, বা মাথার বয়ে নিয়ে যাইতে হবে, নিয়ে যায় দালালের মুখের সামনে দিবে, দালালের মন মতো মুচকি মুচকি হাসবে, 1, 2, 3 এভাবে দাম উঠাইবে। কেন? কৃষকের জিনিসের কি এতই অমূল্যহীন, মানে মানে একেবারে অপচয় করা জিনিস, মানে এর কোনো মূল্যই নাই, কোনো দামই নাই। তো এইগুলো পরিবেশ তৈরি করছে কে? এই আপনি আমি, আমাদের কারণেই আজকে এই সমস্যা। জাপানিরা কি করে? জাপানি সরকার এখনো, এই যে 2024 সাল, এখনো আসে কৃষকের কাছ থেকে 10 টাকার জিনিস, বা জাপান সরকার 12 টাকা করে কিনে। 10 টাকার জিনিস কৃষকের কাছ থেকে 12 টাকাতে কিনে, যাতে কৃষক লস না খায়, এবং কৃষক এই আবাদ করার বা এই শস্য চাষে বা এই কৃষিকাজ থেকে যেন মুখ ফিরে না নেয়। এবং সরকার 10 টাকার জিনিস 12 টাকাতে কিনে এই 12 টাকার জিনিস প্রয়োজনে নষ্ট করে ফেলে, প্রয়োজনে এটা নষ্ট করে ফেলে। অর্থাৎ নষ্ট কীভাবে করে সেটাও বলি। বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রের যে গরিব দেশগুলো আছে, এই দেশগুলোতে তারা কিন্তু এগুলো দান করে দেয়। তাদের উদ্দেশ্য হলো একটাই, যে দান করে দিই, তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ুক, কিন্তু সব কিছুর মূল্যে হলো আমার কৃষক যেন ভালো থাকে। আর আমাদের দেশে কি করা হয়? কৃষক পা দিয়ে ডলতে ডলতে মানে কৃষক শেষ, মানে কৃষক মরুক, ব্যবসায়ী বাঁচুক। আরেকটা বিষয় আপনি ভেবে দেখছেন, এখন আসলে বলে তো লাভ নাই, এখন একটা কৃষকও কিন্তু স্বপ্ন দেখে, আজ থেকে যদি আপনি 20 বছর আগে ফিরে যান, অর্থাৎ আমার যে সময় নানা দাদারা ছিল, ওই সময় আমি দেখছি তাদের স্বপ্ন ছিল তাদের সন্তানেরাও কৃষক হবে, যার কারণে নামমাত্র লেখাপড়া শিখে ছোট থেকেই কৃষিকাজের প্রতি আগ্রহ করতে। আর বর্তমান সময়ে আসে, যেহেতু নব কৃষক এইগুলো, এরা তো আর ওই কৃষক না, এরা স্বপ্ন দেখে যে আমি কামলা করে হলো আমার বেটে ডাক্তার বানাবো, আমি কামলা করে হলো আমার বেটাকে BCS বানাবো, আমার কামলা করে খাটে হলো আমার বেটাকে অমুক বানাবো, তুমুক বানাবো, মাস্টার বানাবো, চাকরিজীবী বানাবো। কেউ কিন্তু স্বপ্ন দেখে না যে আমার ছেলেকে আমি আমার মৃত্যুর পরে আমার মতোই কৃষক বানাবো। তাহলে কৃষকের জন্ম এই দেশে হবে কোত্থেকে? এখন সব তৈরি হচ্ছে শিক্ষক, মাস্টার, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, MP, মন্ত্রী, মানে কৃষকের ঘর থেকে আর কৃষক আর বাড়াইতেছে না, বাড়াইতেছে সব বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সুশিক্ষিত মানুষ, যারা পরবর্তীতে কি করছে, এই অসহায় কৃষক বাপ মায়ের ফেলে বৌঝোল নিয়ে আমেরিকা বা বিদেশ বা ইত্যাদি ইত্যাদি, বা ভালো কোনো দালাল ফালিয়ে আসে। কি লাভ? তাহলে আজ থেকে 20 বছর আগে আমার দাদারা নানারা যে স্বপ্ন দেখতো কৃষকের ঘর থেকে, ওই সময়কালই তো ভালো ছিল, ওই সময় তো ভালো ছিল। কারণ কৃষকের ঘর থেকে বাড়াইছে, তারা চোখের সামনে দেখছে যেভাবে ক্ষেত খামার কৃষি জমিকে লালন পালন করে, মানে মমতা আদর দিয়ে একটা ফসল ফলাইতো যত্ন করে, ঠিক একইভাবে তার সন্তানেরাও সেভাবেই পরিশ্রম করে, শ্রম দিয়ে, ভালোবেসে এক একটা পণ্য উৎপাদন করত। এই আমাদের জন্য, যারা আমরা কৃষির বাইরে আছি,
আমাদের মুখে তুলে দেওয়া। তো মানে আসলে কি বলবো, দুঃখের কোনো শেষ নাই। আমি আবার আর একটা অগ্রিম মেসেজ দিয়ে রাখি, এটা হলো যে মোটামুটি এই যে জ্যৈষ্ঠ মাস প্রায় চলেই আসছে, অবশ্যই যে আম কাঁঠালের একটা সিজন চলে আসতেছে। ভাই তরমুজ যা করছিস এই আম কাঁঠালের সময় আমি অগ্রিম আগেই বলে রাখি, এই ভুলগুলো আপনারা করেন না। এই বয়কট শব্দ যারা করবে তাদের ভাই ব্লক মেরে দেবে। আমি হলো তাই। তার কারণ কি জানেন, এই আম সিজন টাইমে আম তো সারা বছর বেচবে না, সর্বোচ্চ একটা মাসই বেচবে। কৃষক যে কষ্ট মষ্ট করে যে আমগুলা ফলাইছে, যদিও কৃষক সব সঠিক দাম পাবে না, তার কারণ হলো এক কেজি আম যদি, আমি উদাহরণস্বরূপ আমি ঢাকা শহরেই বললাম, ঢাকা শহর যদি 1 কেজি আমের দাম যদি 100 টাকা কেজি হয়, ভাই মনে করবেন এই 100 টাকা কেজি আমের থেকে অন্তত কৃষক আমার 50 টাকা পাইছে। এখন এই আম যদি ঢাকাতে যদি আপনি ভাই 30 টাকা কেজি কিনেন, তাহলে আপনি নিজেই আগে ভেবে দেখেন, তাহলে কৃষক কয় টাকা পাইছে, কয় টাকা পাবে? ঢাকা শহরে যদি আপনি 30 টাকা কেজি আম খান বা আশা করে থাকেন, বা ওই বয়কট করে যদি 30 টাকায় নিয়ে আসেন, তাহলে মূল যে বাগান মালিক সে ভাই কয় টাকা পাইছে? আমার তো মনে হয় 10 টাকায় বেশি তাই পায়। তাহলে 10 টাকা কেজি আম বেচলে ওই বাগান মালিকের কি থাকবে? তো ভাই সবসময় মাথায় রাখবেন, একটা মূল্যকে 3 ভাগ করবেন, 3 ভাগের 1 ভাগ পাবে আসল মালিক কৃষক বা বাগান মালিক, আর 2 ভাগ পাবে এই সিন্ডিকেট, দালাল, আড়তদার এবং খুচরা বিক্রেতা। সুতরাং 300 টাকা কেজি যদি আপনি আম খান, আপনি মাথায় রাখবেন অন্তত 100 টাকা কেজি হলো কৃষক পাইছে। আর সেই আম যদি আপনি 30 টাকা কেজি খান, তাহলে ওই যে 3 ভাগের 1 ভাগ, তাহলে 10 টাকা কেজি আম পাইছে। ভাই আপনি বুকে হাত দেখুন, আপনি যদি কৃষক হয়ে থাকেন, কৃষকের সন্তান হয়ে থাকেন, আপনি কিভাবে এই উদ্যোগপতি বাজারে আপনি বাঁচে থাকবেন? বয়কট নয়, মনে কষ্ট হলেও মানে প্রতিদিন না খেতে পারি, সপ্তাহে 1 দিন তো কিনতে পারবো, 5 কেজি না কিনতে পারি 1 কেজি তো কিনতে পারবো। ও যেহেতু আমরা কোনোভাবে মানে এই দালাল বলেন আর এই সিন্ডিকেট বলেন, এটা নির্মূল করতে হলে একসঙ্গে করে রাখতে হবে, একটু একটু করে ভেঙে কিন্তু পারবো না। যেহেতু আমরা একবারে ভাঙতে পারবো না, সেহেতু আমরা কৃষকের ক্ষতি না করে কৃষকের ভালোর জন্য বা কৃষকের মুখে হাসি ফোটানোর জন্যই হয়তো একটু অর্থনৈতিক ক্ষতি হবে। যেখানে 5 কেজি আম খাইতাম সেখানে হয়তো বা 3 কেজি খামো, তারপরও কৃষকের কথা ভাবে আমরা এই বয়কট শব্দটা যেন আমরা না ব্যবহার করি। যাক, অনেকেই কমেন্ট করছেন, আমি চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যে উত্তর দেওয়া। আপনি অবশ্যই আপনার মতো কমেন্ট করবেন, এটা আপনার হক, আপনার অধিকার, কারণ আপনি চাইতেই পারেন। এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমি আজকে তরমুজ দিয়ে 100 টাকা, আমি কিন্তু একবারও বলি নাই ভাই একটু কম হবে না, কারণ আমি জানি এই তরমুজ যদি 100 টাকা আমি কিনি, অন্তত কৃষক ভাই যেহেতু শেষ চালান, অন্তত এখানে 50 টাকা হলেও তো পাইছে। কিন্তু এই তরমুজ যদি আমি আজকে 30 টাকা করে কিনতাম, তাহলে আমার কৃষক ভাই কত পেত? 10 টাকা পাইতো। ওই 10 টাকা তো একটা গাড়ি ভাড়া দিয়েই শেষ। তো এইভাবেই আসলে মূলত আমাদের প্রতিবাদটা এইভাবেই হবে, কিন্তু সুকৌশলে। আমরা যদি এই সিন্ডিকেট এবং এই দালাল একবারে নির্মূল করতে পারবো একসঙ্গে, সেদিনই আমাদের বাংলাদেশ থেকে এই সিন্ডিকেট ভাঙাটা বন্ধ হবে। কৃষক ভালো থাকবে, কৃষকের সঙ্গে যারা সম্পৃক্ত তারা ভালো থাকবে, পুরো দেশের ব্যবসা বাণিজ্য ভালো থাকবে এবং ব্যবসায় মহলে একটা সুদিন আসবে। এখন তো ব্যবসায়ীরা ভালো নেই, কেমন তো ভালো নেই, যারা রাঘব বোয়াল তারা হয়ে যাইতেছে হাঙর, অর্থাৎ তিমি, যাকে বলা হয় নীল ওয়েল, আর যারা পুঁটি মাছ তারা একেবারে সুগে হয়ে গেছে সুস্তা মাছ। যার কারণে তেল দেওয়ার মাথায় সবাই তেল দেয়, যাদের পাতায় তেল নেয় তাদেরকে তেল দেয়। এটা আজকে তরমুজ নিয়ে যে সিন্ডিকেট যে বিষয়টা আনলাম, মূলত সবসময় একটা জিনিস মাথায় রাখবে, আড়তদারদের কোনো লস নেই। আপনি ভাবেন না যে আড়তদার আপনি অনেক বড় ক্ষতি করছেন, না, কারণ আড়তদার যদি আর 10 মন পেঁয়াজ যদি পচে যায় তারপরেও ব্যাটার লস নেই। কেন লস নেই জানেন? 15 মন পেঁয়াজের মধ্যে যদি 10 মন নষ্ট হয়ে যায়, ওই 5 মনের তো আমি 20 মনের দাম উঠাইব। কি মনে করেন এটা বাংলাদেশ? এই দেশ থেকে 1 টাকা করে যাইতেছে ফিলিস্তিনি, এটা যেন তেন মনে করেন না। বিনিময়ে আপনি রেট বাড়াইছে কত? 20 টাকা, এখন হয়েছে কত? 25 টাকা। তাহলে 20 টাকার মজো 25 টাকা বানাইয়া সেখান থেকে 1 টাকা যাইতেছে ফিলিস্তিনে। এখন ফিলিস্তিনি যাইতেছে না ওদের কোনো ওই মাগি বাড়ায় যাইতেছে বা ওই
বারে যাইতেছে হুস্কি মদে, আপনি কেমনে জানলেন? উল্লার পিছনে ছুটে লাভ নেই, কারণ ওদের কলিজা আল্লাহ যখনই অর্থ বড় করে দিছে, কলিজা দিছে ছোট করে। আর আমরা গরিব ঘুরে মানুষ, আমাদের অর্থ কম, কলিজা দিছে আল্লাহ অনেক বড়। যার কারণে এই সমপরিমাণ অর্থাৎ 30 টাকা পরিমাণের একটা তরমুজ আমি 100 টাকা দিয়ে কিনছি। কিসের জন্য কিনছি? যাতে অন্তত 50 টাকা হলেও যেন আমার কৃষক ভাইরা পাইয়া থাকে। কলিজা আমাদের ভাই, আমি তো প্রতিদিন কিনবো না, আমি 1 মাসে আমি 1 কেজি কিনবো, আমার সামর্থ্য আছে ভাই 1 কেজি কেনা, কিন্তু আমি ন্যায্য দাম দিয়ে কিনেছি, আমি কৃষককে ভালোবেসে আমি কিনেছি। আমি মনে করি অন্তত আমার এই 100 টাকার থেকে তোর কৃষক যেন অন্তত 50 টাকা হলেও পাইছে। কারণ কৃষক ভালো থাকলেই ভাই আমরা ভালো থাকবো, এটাই স্বাভাবিক। আমরা কৃষককে সাপোর্ট করি, ব্যবসায়ীকে আমরা সাপোর্ট করতে চাই না। এখন আসলে ইদানিং ফেসবুক কন্টেন্ট শুরু হয়েছে, যারা পথে ঘাটে অলিতে গলিতে যেখানে সেখানে ভিডিও বানাইতেছে, রং ভিডিও, ইভনিং ভিডিও, মেয়েদের ইত্যাদি। কেন ভাই এই ভিডিওগুলো যখন আপনার এলাকায় হয়, এখন রাস্তাঘাটে দেখেন, এটা কি জুতা দিয়ে পিটাইতে পারেন না? পারেন না কেন? কন্টেন্ট মানেই কি? ওই পেট বের করে নাচতে হবে? কন্টেন্ট মানেই কি সমাজের মধ্যে যায় নোংরামি সৃষ্টি করতে হবে? আজকে আমাদের প্রজন্ম গেছে কোথায় গেছে? এটা আমার পেজেই যান, যদিও আমি তো আর লাসারাসি করতে পারি না বা নাচারাসি করবো না। হ্যাঁ, আমি সমসাময়িক বিষয়ে কথা বলতে লাইভ, এটা ফেসবুকের সাথে আমাকে লাইভ করতে হতেছে, কিন্তু আমার পেজে যে ভিডিওগুলো আছে, যেমন আমাদের শ্রদ্ধেয় মান্না ভাই যে মারা গেলে ভালোবাসা মানুষ, প্রিয় সালমান ভাই বা অন্যান্য সমস্যায়, অর্থাৎ এমন কোনো ভিডিও আমি রাখি নাই যেটা আপনি সপরিবারে, আমার পেজে যান, আমার যতগুলো ভিডিও আছে সব ভাইরাল ভিডিও, সব ফরিও ভিডিও। আপনি রিমেক্স করেন, আপনি সাকসেস হবেন। আপনি ভিডিও লাইক কমেন্ট করেন, আপনি সাকসেস হবেন, ফলোয়ারও বাড়বে। কিন্তু ভিডিওগুলো আপনি একা নয়, আপনি আপনার পরিবারের নিয়ে দেখেন। আমার পেজেতে যে 100-150 ভিডিও আমার আছে, মানে আমি সংগ্রহ করে আমি আপলোড করছি, প্রত্যেকটা ভিডিও সামাজিক ভিডিও, পরিবার নিয়ে দেখার মতো ভিডিও। তো এই ধরনের কন্টেন্ট না থুয়ে ওরা এমন কন্টেন্ট ধরে, বউ ছাড়া অন্য কাউরে দেখা যায় না, বাপ মাউনে দেখা যায় না, সন্তানদের দেখা যায় না। তো এইগুলো কিন্তু এরা যখন সমাজে ঢোকে, তখন আপনি এদেরকে কি প্রতিবাদ করতে পারেন না আপনারা? আর সব থেকে বড় কথা, এরা কি ওই অন্য গ্রহের থেকে আসছে? আমার এলাকার নয়, কিন্তু আপনার এলাকার তো, আপনি তো এদের চিনেন। তো এদের কি বংশ পরিচয় সহ আপনারা ফেসবুক বা অন্য কোনোভাবে প্রচার করতে পারেন না? কোন বংশের চুলকলেরা? বউদের বাপ মাও কি দেখে না? এগুলো প্রতিবাদ করতে হবে। মনে রাখবেন, ভালোর সাথে আছি, ভালোর সাথে থাকতে হবে। কারণ মন্দ আপনি কাজ করেন না, কিন্তু মন্দ কাজকে আপনি সাপোর্ট করে আপনি সমান কিন্তু মন্দের সাথে কি অপরাধী হয়ে গেছে। ভালোর সাথে থাকেন, ভালো কাজে সহযোগিতা করেন, ভালো কাজে সাপোর্ট করেন। ভালো কিছু আপনি না করতে পারলেও অন্তত যারা করতেছে তাদের আরো উৎসাহিত করেন। আর মন্দ খালি কাজ না, মন্দ প্রত্যেকটা জিনিসকেই বয়কট যদি করতে হয়, মন্দকে বয়কট করতে হবে। সমাজ থেকে, দেশ থেকে এই মন্দকে তাড়াতে হবে। যাক, আস্তে আস্তে কথা বলতে আসতেছে। এখানে যেহেতু শ্রদ্ধেয় অনেক বড় ভাইরা আসছে, আমার খুব পরিচিত অপরিচিত। তা আমি মনে করি আমার এই পেজে যে 40,000 ফলোয়ার আছে, আমার সবাই আমার পরিচিত, সবাই আমার ভালোবাসা মানে। এখানে কাউকে ছোট করে, কাউকে কষ্ট দিয়ে কোনো কিছু বলে আমি আসলে ওই তৃপ্তি পাবো না। আমি যে কথাগুলো বললাম, আমি তাদের বিষয়ে বললাম যারা এইসব মন্দ বিষয়ের সঙ্গে জড়িত। তো যাক, আজকে আমি ফেসবুক বিষয়টা কোনো কথা বলবো না। আর আমি তো আগে বলেছি, যেহেতু আমি চাকরি করি, জব করি ছোটোখাটো, বিভিন্নভাবে আমি ব্যস্ত থাকি, সময় হয়ে ওঠে না। আজকে একটু করলাম, একটু মজার ছলেও করলাম। আমার কথাগুলো যদি মনে করেন ফ্যান, যদি মনে করেন মজা, যদি মনে করেন সিরিয়াস, তবে আমি সবসময় সর্বদাই আমি সেই মানে বুদ্ধির কাল থেকেই আমি একটা জিনিস মাথায় রাখছি বা বুঝে আসছি, সেটা হলো জি ভাই, নাকে নাই বলতে হবে, হাঁকে হাঁ বলতে হবে। আর অন্যায়কে সবসময় বয়কট করতে হবে, ন্যায় কথা বলতে হবে, ন্যায়ের সঙ্গে থাকতে হবে। ভুল ত্রুটি যেটাই করেন সব কিছুই সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আর সর্বোপরি ওই যে আমি আবারও বলবো, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যদি একটা মেসেজ দিই, সেটা হলো এই যে ধর্ম যার, দেশটা কিন্তু আমাদের সবার। তাই দেশকে ভালোবাসুন,
দেশের মানুষকে ভালোবাসুন, আর দেশের স্বার্থেই এই মন্দ জিনিসগুলোকে বয়কট করুন। তো দেখ, অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আর ভিডিও বিষয়ে বা আপনারা যারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করাতে চাইবেন বা ফেসবুক পেজ নিয়ে যারা কাজ করতেছেন, যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সুন্দর একটা দিক নির্দেশনা দেওয়ার এবং আপনাদের সাকসেস হন এই ধরনের একটা পরামর্শ দেবেন। আর লাইভ ভিডিওর মাধ্যমে কখনোই অতিরিক্ত রং কিছু বলতে যাবেন না, যেগুলোর মাধ্যমে আপনার কপিরাইট বা ভায়োলেন্ট আসে। যতটুকু পারেন সীমাবদ্ধ রেখে কথাগুলো বলবেন। সেই বলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম।